দেখাবো। তো আমি যে যে জায়গা থেকে পড়াবো সবগুলো আপনাদেরকে পরে কালেক্ট করে এক জায়গায় করে দিব একটা পিডিএফ এ। সো সমস্যা নেই। তো বই থেকেই নরমালি পড়াবো। বই যেভাবে আছে সেভাবেই। আপনারা বই থেকে আমি ওই শীটটা দিব, সমস্যা নেই। ওইখান থেকে পড়তে পারবেন। তো আমরা স্টার্ট করি। এটা হলো শীট নাম্বার, এটা শীট নাম্বারটা আমি বলছি। শীট নাম্বার 9, 10, 12, 12 আছে, 13 আছে, 11 দেখতে হবে। ওকে, এটা হলো আমাদের স্টেবিলিটির যে স্টেবিলিটি থিওরি শুরু এখান থেকে। চ্যাপ্টার 5 এর চ্যাপ্টার 5 থেকে আমরা পড়বো। আমরা পড়েছি 1, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। চ্যাপ্টার 4 টা আমরা এখন পড়বো না। চ্যাপ্টার 5 পড়ছি আগে। স্টেবিলিটি থিওরি সম্পর্কে আগে পড়াশোনা করবো। তো স্টেবিলিটি থিওরি কি? এখানে এই বইয়ের চেয়ে একটু আমাদের একটা শীটে একটু ভালো করে লেখা আছে। আমি ওইখান থেকে একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। শীটটা আপনাদেরকে দিয়েছি আমি। সমস্যা নেই, আমি এই শীটের এই অংশগুলোকে আবার আলাদা করে দিয়ে দিব। তো কথা হলো যে একটা সিস্টেম তখনই স্টেবল হবে যদি এর আউটপুটটা কি হয়, আন্ডার কন্ট্রোল হয়। এটা আপনারা জানেন যে আমাদের কোনো একটা জিনিসই যদি স্টেবল হতে চায় তাহলে আমাদের কি হবে, এটাকে আমাদের কন্ট্রোলে থাকলে এটা স্টেবল অবস্থায় আছে এরকম বলা যাবে। তো আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আনস্টেবল বলা যায়। তো এখন একটা কন্ট্রোল সিস্টেম দেখে আপনারা বা অ্যানালাইসিস করে আমরা কিভাবে একটা স্টেবিলিটি বুঝতে পারবো যে স্টেবল না আনস্টেবল, সেটা বোঝার জন্য আমাদের কিছু মেথড আছে। মেথড গুলা সম্পর্কে আমরা এখানে পড়াশোনা করব। আচ্ছা, লিখেছে কি, স্টেবল সিস্টেম প্রডিউসেস এ বাউন্ডেড আউটপুট ফর এ গিভেন বাউন্ডেড ইনপুট। একটা বাউন্ডেড ইনপুট বলতে আমরা কি বুঝি? বাউন্ডেড ইনপুট হলো আপনি যে একটা ইনপুট দিচ্ছেন এটা বাউন্ডেড, যে আপনি এর মধ্যে ইনপুট চাচ্ছেন এই অংশটুকুর মধ্যে, সেরকম একটা বাউন্ড। যেমন ধরেন আমাদের এই সিস্টেমটাই যদি আমরা ধরি তাহলে 0 থেকে এরকম উপরের দিকে উঠে গেছে। তো এটাকে আমরা বলছি কি, এটা একটা বাউন্ডেড আউটপুট ফর বাউন্ডেড ইনপুট। ইনপুটটা কি ছিল? আমাদের একটা স্টেপ ইনপুট দেওয়া ছিল, এই যে 1 আছে যেহেতু একটা স্টেপ ইনপুট দেওয়া ছিল। বাট এরকম আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং এর একটা আমরা আউটপুট পেয়েছি। ওকে, এটাকে একটা স্টেবল ইনপুট বলা হচ্ছে, স্টেবল আউটপুট বলা হচ্ছে বা স্টেবল সিস্টেম। সো আমরা এটা খেয়াল রাখবো যে আমাদের এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেখানে আমাদের সিস্টেমটির যে আউটপুট আসে সেটা কি থাকতে হবে, আমাদের মানে আমাদেরকে কন্ট্রোলে থাকতে হবে। মানে হলো যে সিস্টেমটা স্টেবল তখনই হবে যখন আমরা কি করব, এর যে আউটপুট আছে বাউন্ডেড হবে। সেটা কিসের জন্য? বাউন্ডেড ইনপুটের জন্য। মানে আপনি যেরকম ধরনের ইনপুট দিবেন সেরকমই আউটপুট আশা করবেন আর কি, যেরকম সেরকম ইনপুট পাবেন। যদি পাই আমরা সেরকম, তাহলে সেটাকে বলবো, আমরা কি বলবো, সেটাকে বলবো স্টেবল সিস্টেম। আর যদি না পাই তাহলে সেক্ষেত্রে হবে এটা সিস্টেমটা স্টেবল না। তো এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের ইউনিট স্টেপ ইনপুটের জন্য একটা আউটপুট দেওয়া আছে। তো এই আউটপুটটা দেওয়া আছে কার কার মধ্যে? 0 থেকে 1 এর মধ্যে। 0 থেকে 1 এর মধ্যে মানে হলো এটা একটা বাউন্ডেড আউটপুট, 0 থেকে 1 এর মধ্যে বাউন্ডেড আছে। ওকে, তো 0 থেকে 1 এর মধ্যে বাউন্ডেড কিভাবে? যে 0 আর 1 এর মধ্যে আছে, এর ভিতরেই আছে আমাদের আউটপুটটা। সো আউটপুটটা সিটি মানে কি? রেসপন্স। সো এটা 0 থেকে 1 এর মধ্যেই আছে। সো এটাকে বলে বাউন্ডেড ইনপুটের জন্য বাউন্ডেড আউটপুট। বাউন্ডেড ইনপুটটা কি? 0 থেকে 1 হলো বাউন্ডেড ইনপুট, আর এই যে আমরা আউটপুটটা পেয়েছি এই আউটপুটটাও কি আছে? 0 এবং 1 এর মধ্যেই আছে। সো এটা হলো আমাদের বাউন্ডেড ইনপুট, বাউন্ডেড আউটপুট ফর বাউন্ডেড ইনপুট। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের একটা স্টেবল সিস্টেম। তো এরকম কয় ধরনের স্টেবিলিটি আছে? স্টেবিলিটি আসলে অ্যাবসলিউট স্টেবিলিটি আছে, এরকম আমরা দেখতে পাবো। তো এটা হলো একটা হলো অ্যাবসলিউট স্টেবল সিস্টেম, একদম মানে পুরোপুরি স্টেবল সিস্টেম। আর একটা কন্ডিশনালি স্টেবল সিস্টেম, মানে কিছু শর্ত সাপেক্ষে স্টেবল সিস্টেম আছে। আর এটা হলো মার্জিনালি স্টেবল সিস্টেম, যেটা মানে স্টেবল থেকে আনস্টেবল হয়ে যেতে পারে, এরকম একটা মাঝামাঝি অবস্থায় আছে, সেই অবস্থাকে বলে মার্জিনাল স্টেবিলিটি। আচ্ছা, অ্যাবসলিউট স্টেবল সিস্টেম কাকে বলে? আচ্ছা, সব কিছুর জন্যই, যদি সকল কম্পোনেন্টের জন্যই যদি আমাদের কি সিস্টেমটা কি হয়, স্টেবল হয়, তাহলে আমরা এটাকে বলবো অ্যাবসলিউট স্টেবিলিটি। অ্যাবসলিউট স্টেবিলিটি মানে হলো আমাদের সব ট্রান্সফার ফাংশনের সবগুলা যে আমাদের পোল আছে সবগুলা পোলই থাকবে কি
লেফট হাফ এস প্লেনে আপনাদেরকে এটা একটা ড্র করে দেখাই। যদি আমাদের একটা গ্রাফ আমরা আঁকাই এস প্লেনের, আমরা ধরেন এটা আঁকাচ্ছি, আচ্ছা এদিক থেকে এটা আঁকাই, ধরেন এটা এদিকে, হ্যাঁ এটা হলো আমাদের এস প্লেন। আপনারা তো জানেন যে আমরা এখানে পয়েন্ট গুলা দিয়ে থাকি, আমরা এটা 0 আর এদিকে হলো জে ওমেগা, আর এটা হলো মাইনাস জে ওমেগা, মানে আর এটা হলো, আর আমাদের এদিকে হলো আমাদের সিগমা বা রিয়েল নাম্বার, আর এদিকে হলো মাইনাস সিগমা, এরকম ছিল। তো আমরা পোল গুলা কি করেছিলাম, পোল গুলা এদিকে আমরা দিয়েছিলাম পোল গুলা, তো অনেক সময় পোল এদিকে হতো, তো এরকম ক্রস করে উপরে নিচে এইভাবে করে দেওয়া থাকতো। তো যে সমস্ত জিনিসের পোল গুলা হলো সবগুলাই আমরা পাবো কোথায়, এই লেফট হাফ এস প্লেন। এটা কি এস প্লেন, আমরা কি জানি এস ইজ ইকুয়াল টু কি সিগমা প্লাস জে ওমেগা, সিগমা প্লাস জে ওমেগা, এইভাবে করে আমরা ব্যাখ্যা করি সাধারণত। তো যদি এটা হলো এস প্লেন হয়, এটা পুরোটাই তাহলে এস প্লেন, এস এর প্লেন, ওকে। তো এস প্লেনের মধ্যে এটা রাইট অংশ, এটা হলো রাইট অংশ, রাইট পার্ট, মানে ডান অংশ, আর এটা হলো বাম অংশ, এটাকে বলা হয় লেফট পার্ট, লেফট হাফ এস প্লেন, এটাকে বলা হয় লেফট হাফ এস, আর এটা হলো রাইট হাফ এস প্লেন। তো এই জন্য এটাকে লেফট হাফ এস প্লেন আর রাইট হাফ এস প্লেন বলে। যদি আমাদের যে সমস্ত আমরা পোল গুলা পাবো, যে সমস্ত পোল, পোল মানে কোথায়, যেটা আমাদের একটা ট্রান্সফার ফাংশন থাকে, এটা যদি ট্রান্সফার ফাংশন হয় তাহলে এর নিচে যেগুলো আছে এস ইন্টু এস প্লাস ওয়ান বা যাই থাকুক, এস প্লাস ওয়ান, এস মাইনাস ওয়ান, এইগুলাকে থেকে যা পাই, মানে হর থেকে আমরা যা এস এর যে ভ্যালু গুলা পাই, এগুলো হলো আমাদের পোল, ওকে। তো আমাদের এখানে বলা হয়েছে যে লেফট হাফ এস প্লেনে যদি সবগুলা পোল পাওয়া যায়, দেখেন ইফ অল দা পোলস অফ ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, মানে যে ট্রান্সফার ফাংশনটা আমাদের দেওয়া আছে, এটা যদি লেফট হাফ এস প্লেনে থাকে তাহলে আমরা সেটাকে বলবো অ্যাবসোলুট স্টেবিলিটি, মানে আমাদের সিস্টেমটা কি হবে, অ্যাবসোলুট স্টেবল হবে। আর এখানে দেখেন the closed loop control system is absolutely stable if all the poles of the closed loop transfer function present in the left half S plane, মানে হলো আমাদের এইখানে কিছুই থাকা যাবে না। মানে আসলে কি দাঁড়ালো, তাহলে দেখেন আমাদের নিচে যদি S, মানে আমাদের যে উপরে আর নিচে, ধরেন উপরে আছে 10 S ইন্টু S, উপরে আছে S ইন্টু S প্লাস 2, আর নিচে ধরেন আছে হলো আমাদের S প্লাস S প্লাস 3, S মাইনাস 2, তারপরে হলো S মাইনাস 1, এরকম আছে। তো আমাদের এই যে নিচে যে ভ্যালুগুলো আছে, ধরেন এটা S মাইনাস 2 না দিয়ে S প্লাস 2, আচ্ছা যাই হোক S প্লাস 2 আছে, ওকে। তো নিচের গুলার জন্য আমরা পাবো পোল, তাহলে পোল গুলা কি কি আসতেছে এখানে, S ইজ ইকুয়াল টু মাইনাস 3, প্লাস 2 প্লাস 2 আর প্লাস 1, আর হলো S এর ভ্যালু আসতেছে 1, তাই না? এখন দেখেন এখানে 2 আর 1 এই দুইটা কি আমাদের কোন পাশে পড়বে বলেন, লেফট হাফ প্লেন, লেফটে না লেফট রাইটে? সাইডে, রাইট সাইডে, রাইটে পড়ে যাবে, দেখেছেন, রাইটে পড়ে যাবে, এদিকে পড়ে, জি স্যার, রাইটে এদিকে চলে আসলে আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো যে আমাদের সিস্টেমটা কি না, আনস্টেবল। আনস্টেবল, বুঝতে পেরেছেন? এই আর যদি এখানে প্লাস থাকতো, এটাও প্লাস এটাও প্লাস হতো, তাহলে সিস্টেম গুলো এরকম হতো, মাইনাস এটা এটা মাইনাস, তখন সবগুলো পোলই আমাদের এখানে। তো যাই হোক এই হলো বিষয়। তো এখন আমরা দেখি অন্যান্য স্টেবিলিটি গুলা কি। স্যার এই ক্ষেত্রে যদি স্যার একটা মাত্র যদি মানে ভ্যালু বা পোল যে কোনো যদি একটা হলেও জিরোর মধ্যে থাকে, এটা অ্যাবসোলিউট স্টেবিলিটি হবে না আর কি। মানে জিরোতে যদি থাকে তাহলে কি জিরোতে মার্জিন, থাকলে ওটা বলছি ওটা মার্জিনাল স্টেবিলিটি হবে, বুঝতে পেরেছেন? মানে যে কোনো একটা থাকলে জিরোর মধ্যে থাকলে মার্জিনাল জিরোতে যদি কিছু থাকে, ধরেন জিরোতে যদি একটা আমাদের পোল থাকে, পোল থাকে। তাহলে এটা মার্জিনাল স্টেবিলিটি হবে। বা এদিকে কোথাও পোল থাকলো, এই ক্রস এখানেও থাকতে পারে পোল, আর নিচেও থাকতে পারে, তো মানে এই লাইন বরাবর কিছু থাকলে সেটাকে আমরা বলবো মার্জিনাল স্টেবিলিটি।
এটা সামনের দিকে আসবে, আমি দেখাই। স্টেবিলিটি সংজ্ঞা জানানো দরকার, তাই আপনাদেরকে বলছি, কারণ আমরা রাউথ হরোভিটজ এটাই মেন আসলে পড়বো। তো এখানে যেটা বলা আছে, যদি সার্টেন রেঞ্জ দেওয়া থাকে, কোন একটা রেঞ্জের জন্য বলে দিল যে এই সিস্টেমের জাস্ট এই পোল সংখ্যা যদি এরকম এরকম হয়, তাহলে আমাদের সিস্টেমটা হলো স্টেবল হবে। মানে বলে দেওয়া থাকে, যদি কন্ডিশনাল কন্ডিশন দিয়ে দেওয়া থাকে, তাহলে সেটা হলো যে আমাদের কন্ডিশনাল স্টেবিলিটি। এটা আসলে আমাদের নাই বললেই চলে, খুব অল্প সংখ্যক আর কি কিছু কিছু ক্ষেত্রে বলে যে আমাদের এই রেঞ্জ দেওয়া আছে, এর মধ্যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে থাকলে মনে করেন এটা হলো স্টেবল হবে সিস্টেমটা, এরকম যদি বলা থাকে। তো এটা আসলে অত বেশি মানে সবসময় থাকে না আর কি ব্যাপারটা। তো যেটা থাকে মার্জিনাল স্টেবিলিটিও হতে পারে অনেক সময়, সেটার ক্ষেত্রে কি হয়, আচ্ছা দেখেন কি বলা আছে এখানে। আপনাদেরকে যখন আমি ওই ট্রান্সফার ফাংশন থেকে স্টেবিলিটি দেখিয়েছিলাম, কেউ মনে আছে কিনা আপনাদের, যে আমাদের এই যে জিরো পয়েন্টে এই যে জিরোর যে রেখাটা ছিল, এই যে বরাবর মানে আমাদের যে ইমাজিনারি এক্সিসটা আছে, এই ইমাজিনারি এক্সিস বরাবর যে যদি কোনো পোল আমাদের পাওয়া যায়, তাহলে সেই পোলগুলাকে আমাদের কি বলা হয়েছে, সেই পোল থাকার জন্য আমাদেরকে বলে মার্জিনালি স্টেবল, মার্জিনালি স্টেবল বলা হয়েছিল। তো এটা আগের অংশে মানে আমাদের মিডের সময় পড়িয়েছিলাম, তখন ট্রান্সফার ফাংশনের একটা শীট আপনাদের দিয়েছিলাম, ওটাতে আছে। জি স্যার পড়াইছিলেন। তো ওইরকম একটা অবস্থা ছিল। তো এটা মার্জিনাল স্টেবিলিটি আমরা বলে থাকি, যে জিরো বা অন্য কিছু যদি আসে, ঠিক আছে। আচ্ছা, তো একই বিষয় এখানে, যেমন ধরেন এই যে এখানে দেওয়া আছে, দা closed loop control system is marginally stable if any two poles of the closed loop transfer function is present on the imaginary axis. কথাটা বুঝতে পেরেছেন কি? যদি ইমাজিনারি অ্যাক্সিসে দুইটা পোল যদি এরকম থাকে, তাহলে আমরা এটাকে বলবো ক্লোজ লুপের ক্ষেত্রে সেটা হলো আমাদের মার্জিনালি স্টেবল। তো এই একই বিষয় দাঁড়ালো, এদিকে যদি আসলে আমাদের এই অক্ষ বরাবর কখন থাকে, এই অক্ষ বরাবর এক হলো জিরো হলে থাকে, আর যদি এরকম হয় যে -2j ধরেন, এটা আমাদের পোল, তাহলে -2j মানে মাইনাস না তো +-2j আর কি, যদি এরকম থাকে, তাহলে কি হবে পোলটা বলেন তো? এই উপরের দিকে একটা হবে, নিচের দিকে আরেকটা হবে, নিচে একটা হবে। এই দুইটা। তাহলে এই অবস্থায় যদি থাকে, তাহলে আমরা সেটাকে বলবো মার্জিনালি স্টেবল। এটা ওপেন লুপের ক্ষেত্রে হতে পারে, ক্লোজ লুপের ক্ষেত্রে হতে পারে। তার মানে আপনারা মনে রাখবেন, এই যে ইমাজিনারি অ্যাক্সিসে যদি কিছু থাকে, তাহলে সেটাকে বলা হবে মার্জিনাল স্টেবল। নরমালি আমাদের দুইটা স্টেবিলিটি বেশি দেখা স্যার যায়। কিন্তু এখানে যে বলা হয়েছে যে এনি অফ টু পোলস, এখানে দুইটা পোল থাকতে লাগবে, একটা হলে কি হবে না? এটা আসলে জিরোর ক্ষেত্রে বলা যায়, যে জিরোর যদি ক্ষেত্রে থাকে তাহলে স্টেবল বলা যাবে, বুঝতে পেরেছেন? জিরো যদি থাকে মার্জিনালি স্টেবল বলতে পারবেন। আর যদি দুইটা পোল থাকে আলাদা এরকম করে থাকতে হবে, একটা পোল থাকলে হবে না। ওকে, এখানে জি স্যার। নরমাল নিয়ম অনুযায়ী যেটা বলছে সেটাই। যেরকম আমাদের ধরেন যদি এই এই সমস্ত ইয়েগুলা কোথা থেকে আসে, এই যে এরকম যেমন ধরেন প্লাস মাইনাস এই টাইপ গুলো আসে কিন্তু সাধারণত s² + 5 মনে করেন এরকম আছে। ওকে, জি স্যার। s² মাইনাসকে রুট + করলে 5 আসবে। আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেট কিন্তু মাইনাস। এটা এই আসবে, ইমাজিনারি আসবে এবং প্লাস প্লাস মাইনাসই আসবে। মাইনাস। জি স্যার। কথাটা বুঝতে পেরেছেন? জি যেমন স্যার। s² রুট করলে তো জি স্যার, 0 রুট যদি করলে ধরেন, প্লাস তাহলে মাইনাস। s² = -5 হবে। ওকে, তো -5 যদি হয়, তাহলে সুতরাং s কেমন হবে? s তাহলে হবে হলো প্লাস রুট মাইনাস ওভার। জি স্যার, প্লাস মাইনাস 5i। 5i, মানে যেটা হলো √5i হবে, i5 জি স্যার। বা √i, অথবা i বা যেটাই বলেন, √5i এরকম, i × √5 এরকম হবে আর কি mainly। তো প্লাস মাইনাস থাকবে আসলে মেইনলি। তো দেখা গেছে যে যদি নিচে s² জাতীয় কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সম্ভব। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে s², ওই যে একটা s² + 5s ধরেন +6, এই ক্ষেত্রে অনেক সময় থাকে। তো এগুলা ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এটা মাইনাস, ওই যে আমরা সূত্র দেখি -b দ্বিঘাত ± √b² - 4ac সূত্র দিয়ে আমরা বের করি। তো ওইরকম দুইটা যদি দুই পাশে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওইটা মার্জিনাল ইয়ে হবে, ইমাজিনারি হবে। বাট এই দিকে দেখেন, এই যে -b ± √b² - 4ac, এগুলা সাধারণত হয় কিরকম দেখতে, দেখতে হয় হলো -2 ধরেন, -2 ±
প্লাস মাইনাস জে। তো এটা তো কিন্তু -2 মানে কি বাম পাশে চলে যাবে, লেফট হাফে চলে যাবে কিন্তু। জি কথাটা স্যার। এটা কি বুঝতে পেরেছেন কথাটা? আমি লিখে দেখাই আপনাদের। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি আর কেউ না বুঝতে পারেন আমি এটা স্যার রিয়েল পার্টটা স্যার চলে যাবে নেগেটিভ বা পজিটিভ সাইডে, বা আর আর ইমাজিনারিটা ইমাজিনারিটা ভার্টিক্যালি বসবে আর কি। হ্যাঁ, আচ্ছা আমি একে দেখাচ্ছি। যেমন ধরেন এটা এরকম আছে, এরকম একটা আছে। তো এইখানে কয় ধরনের কন্ডিশন হতে পারে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। সাধারণত এই 0 থাকলে আমাদের এই পজিশনে থাকতে পারবে, ওকে। আর আমাদের বলা আছে যে আমাদের s এর ভ্যালু s স্কয়ার -5 যেটা দেখালাম আপনাদের, এটা আমি আবার লিখে দেখাই এখানে। তাহলে সুতরাং s ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস জে বা আই যেটা ধরেন জে √5, ওকে। তাহলে এটা আমরা দেখতেই পাচ্ছি যে একটা প্লাস উপরের দিকে এই পয়েন্টে একটা হবে, আবার ঠিক এই পয়েন্টে একটা হবে। তো এইভাবে থাকলে এটাকে বলা হয় মার্জিনাল স্টেবল, ওকে। তো আর কি আসতে পারে? আরেকটা আসতে পারে, যেমন ধরেন s স্কয়ার মাইনাস 3s প্লাস 4, এরকম ধরেন একটা আছে, মানে যেটার হলো মিডল টার্ম হয় না। কথাটা বুঝেন? যেটা মিডল টার্ম হয় না, মনে করেন মিডল টার্ম করতে পারতেছি না, তাহলে এটার মিডল টার্ম হতে পারে বা এরকম কিছু। হ্যাঁ, যেটা মিডল টার্ম হয় না সেরকম একটা আমরা একটা কি বলে একটা ইকুয়েশন আমরা নিলাম, সেই ইকুয়েশনটা আমরা এখানে বসানোর চেষ্টা করলাম। তো সেইখান থেকে দেখা গেছে যে এখান থেকে s এর ভ্যালু আসবে s ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac। এই সূত্র আমরা ইউজ করব, 4ac ডিভাইডেড বাই 2ac। তো এইখানে সাধারণত দেখেন এই যে মাইনাস বিটা এখানে দিয়ে কিন্তু বাদ হয়ে যাবে না, এখানে যত কিছুই থাকুক 2/a বা যাই কিছুই থাকুক, এখানে কিন্তু একটা ভগ্নাংশ তৈরি হবে -b প্লাস মাইনাস সামথিং। তাহলে আমাদের এইখান থেকে কি রকম আসতে পারে? এরকম ধরেন এখানে আছে 2, থাকলো 2, নিচেও 2 আছে, ওকে। এটা সব কেটে দিলেন, এখানে আসলো ধরেন 2i, ওকে। এইগুলাতে বি স্কয়ার মাইনাস, আচ্ছা আমি উপরে লিখি এখানে, ধরেন s ইজ ইকুয়াল টু তাহলে কেমন আসলো, যে সবকিছু মান টান বসানোর পরে -2 প্লাস মাইনাস হলো এখানে ধরেন 5i 5j, ধরেন কথার কথা 5j ডিভাইডেড বাই হলো 2। তাহলে এটাকে কিভাবে লিখতে হবে? -1 প্লাস মাইনাস 2.5j 2.5j। তো এরকম যদি থাকে অবস্থা 2.5j, তাহলে দেখেন তো এখানে -1 মানে কি এটা হলো রিয়েল এক্সিস। সূত্র অনুযায়ী এখানে রুট থাকার কথা, রুট তো এখানে নাই। কোনটা? মানে সূত্র অনুযায়ী তো রুট থাকার কথা স্যার, সূত্র অনুযায়ী এই রুট আপনার ধরেন -b 25 প্লাস করে ছিল, শুধু মাঝখানে 20 ধরেন 25 আসছে, আমি রুট না দিয়ে লিখছি, তো কি সমস্যা? এখানে তো মান আমরা বুঝছি স্যার, ওইভাবে বসাইনি। ডিরেক্ট বুঝতে ক্যালকুলেশন পারছি। তো কথা করি নাই। বুঝতে পেরেছেন? রুট আসলে আসবে, আসুক, কি যায় আসে, সমস্যা নাই। রুট থাকলে দিবেন, অসুবিধা নাই। এই যে প্লাস মাইনাস ব্যবহার করেছি তো ওই কারণেই, কথা বুঝেন নাই, সূত্রের জন্য। জি তো স্যার। যাই হোক, এই রুট থাকতে পারে, আমি এটা আমার কথার কথা বোঝানোর জন্য বলছি আর কি, ওকে। তো এটা ধরেন √5 এ আছে, আপনাদের কথা অনুযায়ী দিলাম, ধরেন এটা √5j আছে, ওকে। তো √5j কে ভাগ করে দিলে √5 ডিভাইড বাই 2 আসবে, এরকম, ওকে থাকলো। তো এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে মাইনাস আছে একটা -1 প্লাস আপনারা যদি বলেন এটা √5 ডিভাইড বাই 2j, এরকম আছে ধরেন। আবার আরেকটা আছে -1 মাইনাস j √5 ভাগ 2। এই সমস্ত ক্ষেত্রগুলোতে তাহলে কি দাঁড়াচ্ছে? এই সমস্ত ক্ষেত্রগুলোতে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমাদের এইখানে 1, এখানে 2, এখানে 3। তাহলে এটা -1, কিন্তু এটা -1, এটা -2, এটা -3। তো এখানে -1 চলে আসলো, আমাদের পয়েন্টটা কোথায় দাঁড়াবে? এখানে -1 আর হলো 2, এই যেটা +1 মাইনাস যেটা আছে এখানে। তাহলে এটা কিন্তু আমাদের হাফ এক্সপ্লেন কোনটা? এই অংশে চলে আসলো কিনা বলেন? লেফট অংশে চলে আসলো কিনা? বাম পাশে? বাম পাশে চলে আসলো, আমাদের কিন্তু ডিরেক্ট এটার উপরে নাই। তো লেফটে যদি চলে আসে, দেখেন মাইনাস আছে, তাই তার জন্য এখানে এদিকে চলে আসছে, রিয়েল অ্যাক্সিস বরাবর মাইনাস আছে, তাই আমাদের বামের দিকে চলে এসেছে, লেফটে চলে আসলো। তো এখানে মাইনাস আর উপরের দিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে এটা ইমাজিনারিটা নেগেটিভ। ইমাজিনারি অংশটা নেগেটিভ হলো নিচের দিকে, আর উপরের দিকে হলো পজিটিভ। তো যাই হোক, নিচের দিকে পজিটিভ দিকে যাই হোক, এটা কিন্তু লেফট হাফ এস প্লেন, এটা কিন্তু এস প্লেনের লেফট অংশ।
আর এটা হলো রাইট অংশ, আর এটা হলো মাঝেরটা হলো আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, একদম ডিরেক্ট ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, তো এই আর কি পার্থক্য, যে আমাদের এরকম হলে এই সমস্ত গুলোকে অ্যাবসোলিউট স্টেবিলিটি, তারপরে আপনি বলতে পারেন কি স্টেবিলিটি, এটাকে বলে কন্ডিশনাল স্টেবিলিটি। আর একটা আছে, এটা সাধারণত থাকে না বেশি একটা, আর একটা হলো আমাদের এটা থাকে মার্জিনাল স্টেবিলিটি। এইসব জিনিসগুলো একটু মনে রাখতে হবে। স্যার তাহলে এক্ষেত্রে এই যে এটা কি মানে ওই ভার্টিক্যালি এক্সিস বরাবর বসবে না? কোনটা কথা বলছেন? এই এই যেটা, যে রুট ওভার, জি স্যার, রুট ওভার হ্যাঁ হ্যাঁ, এই যে 5/2। বসালাম এই পয়েন্ট, এখানে তো এটাই মানে ভার্টিক্যালি চলে ও আসলো। আচ্ছা আচ্ছা, জি স্যার। কিন্তু এটা লেফটে, বামে না, এই জন্য এটার উপরে কোনো ইয়ে নেই, এর কোনো মানে সমস্যা নাই আর কি, স্টেবল। তাহলে এক্ষেত্রে স্যার এটাকে স্টেবল বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা ডিরেক্ট স্টেবল, কারণ লেফট হাফ এস প্লেনে আছে, আর তো- কিছু লাগবে না আপনার। ও আচ্ছা আচ্ছা। লেফট হাফে। যদি জি স্যার, যদি এখানে -1 না থাকতো তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে মাইনাস হচ্ছে ওয়ান না থাকলে অবশ্যই সেটা ওই ইমাজিনারি অ্যাক্সিসে মার্জিনালি। বসতো, জি স্যার। মানে রিয়েল অংশ নাই, খালি ও জি ইমাজিনারি স্যার, পার্ট। বুঝতে পারছি স্যার। এই জন্য তো এই এই এগুলো এখান থেকে এইটুকুই পড়ানোর ছিল আসলে, মানে জাস্ট সংজ্ঞা টঙ্গা গুলা, এগুলো বইতে ভালো করে নাই, আর বইয়ের অংশেই আমরা চলে যাব। জাস্ট এই অংশটুকু আপনাদের কপি করে আপনাদেরকে দিয়ে দিব নি আমি। এই পার্টটুকু, যে আমাদের স্টেবিলিটি কি জিনিস, আর স্টেবিলিটিটা আসলে কয় ধরনের, কেমন হয় না হয়, এসব জিনিসগুলো আর ভিডিওতে আছে, না দিলেও কিছু যায় আসে না এতটুকু। আচ্ছা, তো আমাদের যেটা পড়ার কথা সেটা হলো, এখানে চলে আসি আমরা, এটা হলো আমাদের স্টেবিলিটি থিওরি। আমরা অনেক কিছু পড়লাম এখানে, আর কিছু আমি এখানে দেখাবো না, এখান থেকে কিছুই পড়া লাগবে না আপনাদের। এটা বইয়ের চ্যাপ্টার 5 থেকে শুরু হয়েছে। তো এই লেকচার 11 নামে একটা লেকচার, আমি সবগুলো লেকচারে আপনাদেরকে আলাদা করে একদিন দিয়ে দিব। তো এটাতে চলে আসি আমরা, অনলাইন ক্লাস 4 নেক্সট, যেটা চ্যাপ্টার 5 এর স্টেবিলিটি থিওরি স্টার্ট হয়েছে এখান থেকে। তো এইখানে বলা হয়েছে রাউথ হারউইটস ক্রাইটেরিয়ান। তো রাউথ হারউইটস ক্রাইটেরিয়ানের মাধ্যমে একটা জিনিস আছে, ও ইনি হলো ব্যাখ্যা করেছেন যে আমরা একটা সিস্টেম এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করে নিব। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন মানে আপনারা জানেন যে এস স্কয়ার প্লাস 4s প্লাস 5, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ওকে, এটা কিউব হতে পারে, কিউব হলে কিউবের মতো হবে, মানে স্কয়ার হলে স্কয়ার যদি হাইয়েস্ট হয় তাহলে এস স্কয়ার দিয়ে শুরু হবে, এস টু দি পাওয়ার 4 থাকতে পারে, এস টু দি পাওয়ার 5 থাকতে পারে শুরু হওয়ার জন্য। তো যাই থাকুক, তো আমাদেরকে কি করতে হবে, যে এখানে ওটা বসাতে হবে, একটা নির্দিষ্ট ফর্মুলা তৈরি করতে হবে। ফর্মুলা মানে একটা নির্দিষ্ট টেবিলের মতো একটা জিনিস তৈরি করতে হবে। করার পরে আমরা ফার্স্ট কলামটা আমরা কনসিডার করব। ওই কলামে আমরা সাইনের চেঞ্জ দেখব, সাইন মানে প্লাস থেকে মাইনাস হলো কিনা, অথবা মাইনাস থেকে প্লাস হলো কিনা। যদি কোনো সাইনের চেঞ্জ থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ওই যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা আছে, তার জন্য যে কন্ট্রোল সিস্টেম আছে তার পোল গুলা কি হবে না, রাইট হাফ এস প্লেনেও আছে। ওকে, মানে হলো সাইনের চেঞ্জ যদি আসে আমাদের কোএফিসিয়েন্ট গুলাতে, আমাদের যে এখানে দাঁড়ান কোএফিসিয়েন্ট গুলো আছে, যে a1 a2 a2 a1 ডট ডট an এই পর্যন্ত আছে, যেগুলা সরি a0 a1 এখান থেকে শুরু হয়েছে। তো এগুলাতে যদি এরকম আসে যে এদের কোএফিসিয়েন্ট গুলার ভ্যালু হলো কি, সবগুলার সাইন সেম আমাদের মানে প্রসেসের মধ্যে, তাহলে আমরা বলতে পারবো যে সিস্টেমটা কি আছে। সেম সাইনের থাকলে, ধরেন পজিটিভ সাইন আছে সবগুলাই পজিটিভ, আবার নেগেটিভ সাইন আছে সবগুলাই নেগেটিভ, তাহলে আমরা বুঝবো এটা কি, এটা হলো আমাদের একটা স্টেবল সিস্টেম। আর যদি দেখি যে আমাদের এখানে কোনো একটা টার্মের কোনো একটা কোএফিসিয়েন্টের কি আছে, সাইনের চেঞ্জ আছে, একবার প্লাস থেকে মাইনাস হয়েছে আর একবার মাইনাস থেকে প্লাস হয়েছে, তাহলে সেই অবস্থাটাকে আমরা বলবো কি, যে এটার রাইট হাফ এক্সপ্লেন, মানে লেফট হাফে নাই, রাইট হাফে চলে গেছে। রাইট হাফে যদি চলে যায় তাহলে আমরা বুঝবো যে সিস্টেমটা আনস্টেবল। তো এটা কিভাবে বা কোন অবস্থায় আসে সেটা আপনাদেরকে একটুখানি আমি একটা ম্যাথ দেখাই। সেটা হলো এরকম, যেমন ধরেন এটা হলো s টু দি পাওয়ার 4 প্লাস 2s কিউব প্লাস 6s স্কয়ার প্লাস 4s প্লাস 1, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদের এখানে। তো এরকম আর কি, ধরেন s টু দি পাওয়ার 4 প্লাস 2s কিউব প্লাস 6s স্কয়ার প্লাস 4s প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখেন 4 থেকে শুরু হয়েছে, 4 3 2 1 0 এভাবে আছে। তো s টু দি পাওয়ার 4 s টু দি পাওয়ার 3 s টু দি পাওয়ার 2 s টু দি পাওয়ার 1 s টু দি পাওয়ার 0 এভাবে করে লিখে নিচ্ছে।
নেওয়ার পরে এইখানে আমাদের দেখেন 1 6, এই যে s⁴ আর এই 6 এখানে বসিয়েছে 1 আর 6, মানে হলো এখানে আসবে 1, এই এটার জন্য আসবে s4 আর s² আর এটার জন্য 1 2। ওকে, এই দুইটা দেওয়া হয়েছে। আবার দেখেন এইখানে দেওয়া হয়েছে কি 2s³, এই s³ এর জন্য আর হলো s এর জন্য কি আছে 2 আর 4, তাহলে এখানে লেখা হয়েছে 2 আর 4, 1 আর 6 আর 2 আর 4। ওকে, তো এরপরে আমরা এগুলো স্যার হিসাব এটা স্যার হ্যাঁ স্যার এটা বুঝলাম না স্যার, এটা হ্যাঁ, এটা এখন কিভাবে বুঝবেন কি না, আমি এখনো বলি নাই এগুলো, আমি জাস্ট খালি বোঝাতে চাচ্ছি যে এইখানে আমাদের এই যে আমাদের প্রথম কলামটা আছে সেই কলামের প্রত্যেকটা পয়েন্টের আমরা কি দেখব, সাইন দেখব। এখানে কি দেখা যাচ্ছে যে এখানে আমাদের প্রত্যেকটা পয়েন্টের আগে কি আছে, পজিটিভ সাইন আছে। জি স্যার পজিটিভ পজিটিভ সাইন থাকে তাহলে, অথবা যদি সবগুলাই নেগেটিভ থাকতো তাহলে আমরা বুঝবো যে সিস্টেমটা কি স্টেবল। ওকে, সিস্টেমটা স্টেবল হবে। তো এটা লেখার কিছু ধরন আছে, আমি ওগুলা নিয়ে কথা বলবো। আমি জাস্ট একটু দেখাতে এসেছিলাম যে আমাদের কোন ইকুয়েশনটার জন্য এরকম হচ্ছে। দেখেন কি লিখেছে, সিন্স অল দ্য কোএফিসিয়েন্ট ইন দ্য ফার্স্ট কলাম, কলাম আমাদের আছে কয়টা, দুইটা, সরি তিনটা কলাম। তিনটার মধ্যে ফার্স্ট কলামে কি আছে, ফার্স্ট কলামে হলো আমাদের দেখা যাচ্ছে যে এখানে সবগুলার কি আছে, সেম সাইন। তো যদি সেম সাইনে থাকে তাহলে কি পজিটিভ সাইন আছে। সো দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ নো রুটস, মানে এর কোনো পোল নাই, উইথ পজিটিভ রিয়েল পার্টস, হেন্স দ্য সিস্টেম ইজ স্টেবল। মানে পজিটিভ রিয়েল পার্ট নাই, মানে ডান দিকে কিছু যাবে না, সব বাম দিকে। ওকে, তো সব লেফট হাফ এস প্লেনে। তো লেফট হাফ এস প্লেনে থাকলে সবই কি আমাদের স্টেবল, রাইট হাফে চলে গেলে আনস্টেবল। জি একটা স্যার জিনিস, আরেকটা উদাহরণ দেখেন, এই যে ফার্স্ট কলামটা দেখতে পাচ্ছি আমরা, একবার এখানে এসে প্লাস, প্লাস থেকে মাইনাস হলো, মাইনাস থেকে আবার প্লাস হলো। এখানে তাহলে কয়বার সাইন চেঞ্জ হয়েছে, দুইবার সাইন চেঞ্জ হয়েছে, একবার প্লাস থেকে দুইবার মাইনাস হয়েছে, আবার মাইনাস থেকে প্লাস হয়েছে। তাহলে দুইবার সাইন চেঞ্জ হয়েছে, মানে বুঝতে হবে যে এর দুইটা রুট রাইট হাফ এস প্লেনে আছে। রাইট হাফ এস প্লেন বলতে আপনাদের আমি কি বোঝাচ্ছি, রাইট হাফ এস প্লেন হলো আমাদের এই অংশে আছে, এই পার্টে। যদি এখানে একটা ইয়ে দিয়ে দেখাই, তাহলে এই পার্টে আমাদের হলো সিস্টেমটা আছে, এইটাও নিচেও থাকতে পারে। এই অবস্থায় কোনো একটা এই আমাদের কি আছে, এই অবস্থায় কোনো রুট আছে। কয়টা রুট আছে, দুইটা। যেহেতু আমাদের সাইন চেঞ্জ হয়েছে কয়বার, দুইবার। ওকে, এটা মনে রাখতে হবে, সাইন চেঞ্জ দুইবার হয়েছে, তার মানে আমাদের। তো এই জিনিসগুলো আমরা বের করে দেখবো। তো এটার জন্য কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন গুলা কিভাবে করতে হয় বা ম্যাথটা কিভাবে করতে হয় সেটাই আমরা দেখবো। আমি জি আসলে অত ডিটেইলসে এখানে যাব না, ডিটেইলস বলতে ওরা অনেক কিছু ব্যাখ্যা করছে, আমরা ম্যাথ করতে গিয়ে সবকিছু ইনশাআল্লাহ বুঝতে পারবো আর কি। তো আমি ম্যাথ থেকে শুরু করি যাতে আপনাদের জন্য ইজি হয় আর কি। তো ওরা এখানে দেখেন অনেক কিছু ব্যাখ্যা ট্যাখ্যা করছে, তো একটুখানি দেখানো যেতে পারে। সেটা হলো আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে রাউথারের ক্রাইটেরিয়ানটা কি, তখন আপনার এটা বলতে হবে যে আমাদের অল দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশন শুড হ্যাভ সেম সাইন, তারপর দেয়ার শুড বি নো মিসিং টার্ম। মিসিং টার্ম মানে s⁴n, এগুলা কোনো মিস থাকা যাবে না, মানে এটা কিছু ক্রাইটেরিয়া আর কি। এই ক্রাইটেরিয়া অনুযায়ী করলে আমরা সেটা এই রাউথ হারউইটস ক্রাইটেরিয়ান যে ইয়েটা আছে, মেথডটা আছে, এটাতে আমরা ফেলতে পারবো আর কি। ওকে, ওকে, দেন আমরা এখানে চলে আসি। রাউথার-এরিস ক্রাইটেরিয়ান কি জিনিস, আমাদের ধরেন এমন একটা ইকুয়েশন দেওয়া আছে, আমি ইকুয়েশনে নিজে একটু এঁকে দেখাই, লিখে দেখাই আপনাদের। ওই ইকুয়েশন যদি এরকম একটা ইকুয়েশন থাকে তাহলে আমরা কি করব, ধরেন আমি একটু পর্যন্ত মুছে দিলাম, আমি এখান থেকে শুরু করব। আচ্ছা, তো এখানে একটা আমি একটু রেড কালারে লিখি, a0 s⁴n প্লাস a1 s⁴n-1 প্লাস a2 s⁴n-2। তো এইভাবে করে আগাতে থাকবে, ধরেন একটা লাইন এইভাবে করে আছে, অনেকগুলো থাকলো, প্লাস এখানে আছে an ইকুয়াল টু 0। an হলে s⁴n-n হয়ে যাবে, s এর 0 হয়ে যাবে, s⁴0 বলতে পারেন আপনি, এখানে s⁴0 বলে নেন। ওকে, s⁴0 মানে 1, এটা তো জানেন। তো এখানে দেখা যাচ্ছে যে a0 a1 a2 এইভাবে করে অনেকগুলো আছে। ওকে, তো দেখেন আমাদের এখানে রো 1, এক নাম্বার রোতে কি লিখেছি,
এখানে লিখতে হবে A0, প্রথম রোতে লিখবো আমরা A0, তারপরে A2 একটা একটা করে বাদ দিয়ে, তারপরে এখানে যদি ডট ডট ধরি A4 পর্যন্ত ধরলাম, 2 এর পরে 4। ওকে, 4টা নিলাম। সেকেন্ড রোতে আমরা কি লিখবো? সেকেন্ড রোতে লিখবো A0, A2, A4 হয়ে গেল, তাহলে এখানে লিখবো কি A1, এখানে লিখবো A1 এর পর A3 বিজোড় গুলা, আর এখানে লিখবো A5। ওকে, 1 3 5। তাহলে মোট ধরেন এখানে 5টা আছে, এর মধ্যে আমি এইভাবে করে লিখে নিলাম। ওকে, তো এইখান থেকে এখন B0 বের করতে হবে। এখন আমাদের যেগুলো আসবে সবগুলো আমাদের ক্যালকুলেটেড ভ্যালু। ওকে, ক্যালকুলেটেড ভ্যালু ক্যালকুলেট কিভাবে করব এটা দেখেন। তো এটা করার জন্য এইখানে যেটা এখন ভ্যালু আসবে, আমাদের আসলে এখানে লেখার আগে এখানে আরেকটা জিনিস লিখতে হবে। এখানে s টু দি পাওয়ার সামথিং যেটা আছে, এখানে s এর একটা সবগুলা s এর ভ্যালু এখানে লিখতে হবে। তো ওই হিসাবেই আমরা ডান পাশে লিখবো। ওকে, একটা জিনিস দেখলেই খালি বুঝতে পারবেন, আমি জাস্ট জানাতে যাচ্ছি যে B1 টা কিভাবে আসে। এ গুলা তো শেষ হয়ে গেল, এ তো আর নাই কোএফিসিয়েন্ট, এখন বি হিসেবে আসতেছে। তো বি মানে এখানে দেখেন কি লেখা আছে, বি ইজ ইকুয়াল টু হলো -1/A1, A0, A1, A2, A3। মানে আপনার এই চারটা নিয়ে কাজ করতে হবে, এই দুইটা এবং এটা B1 সমান তাহলে কি হবে, B1 ইজ ইকুয়াল টু মাইনাস, একটা মাইনাস দিবেন, একটা 1 থাকবে উপরে, নিচে থাকবে A1। A1 মানে নিচের যেটা থাকবে এটা দিয়ে ভাগ করতে হয় সাধারণত, আর এখানে ব্র্যাকেটে থাকবে এই A0, A3, A0, A1, A2, A3 সব এখানে থাকবে নির্ণায়কের মতো। A0, এখানে থাকবে A2, এখানে থাকবে A1, এখানে A3। ওকে, তো এটাকে এখন আমরা ভাঙাবো কিভাবে? এটা ভাঙানোর জন্য যেটা করতে হবে -1/A1, A1, তাহলে এখানে ব্যাখ্যা করবেন এই A0 এর সাথে A3 গুণ করতে হবে, A0 ইন্টু, এতে নরমালি যেরকম আমরা নির্ণায়ক করে থাকি ডিটারমিনেন্ট বের করার সময়, A0, A3 মাইনাস A1, A2, এটা ব্র্যাকেটে থাকবে। এইভাবে B1 বের করলাম। এখন আসেন B2 কিভাবে বের করবেন, মানে এই পরেরটা। B1 এর পরে B2 না, সরি, এখানে B3, যেহেতু এই হিসেবে এসেছে A1, B1 এখানে নিয়ে এসেছি, তার মানে অবশ্যই এখানে একটা পরেরটা লিখতে হবে B3, এখানে B5। এগুলা মান আপনাদের না ব্যবহার করলেও যে কোনো সমস্যা হবে এমন কোনো কিছু নাই। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে না বাকিরা? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। ওই যে অনেকের নাকি সমস্যা হচ্ছে। আচ্ছা, ওদের না স্যার, সমস্যা হতে সব সমস্যা নেই। বোঝা যাচ্ছে তো সব। স্যার হ্যাঁ এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার এখানে ওই আমরা তো A0, A2, A4 নিলাম স্যার। হ্যাঁ এটা স্যার কয়টা পর্যন্ত নেব বা কয়টা নেব, আচ্ছা বা আচ্ছা, A4 এর এগুলো পরে সবই যদি খালি জাস্ট এই তিনটা দিয়ে একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, সবই জি বুঝতে স্যার, পারবেন ইনশাআল্লাহ। সামনে ম্যাথ করতে গেলে এসবই বুঝতে পারবেন। জাস্ট এটুকু যদি কয়টা পর্যন্ত নিব না নিব সবই ক্লিয়ারলি বুঝতে পারবেন। জাস্ট আমি এই কয়েকটা নিয়েছি, ডট ডট দিয়ে রাখলাম ধরেন এখানে। ওকে, তার মানে আরো অনেক কিছু আসতে পারে সেখানে। তো জি এটা গেল স্যার। B1। তো B3 কিভাবে বের করবেন? এই যে B3 যেটা আছে পরেরটা, B1 এর পরেরটা, ডানেরটা। তো B1 এর ডানেরটা বের করবেন, আপনার কি কি নিতে হবে দেখেন, এই অংশটা আছে যেটা, এটা বাদ দিতে হবে। তাহলে কি থাকবে A0, আর হলো এখানে A3। দেখেন A0, A1 এই দুইটা, A0, A1, আর হলো আমাদের A4, A5, মানে এই যে দুইটা A4, A5 এই দুইটা নিয়ে কাজ করতে হবে। তো তাহলে মাঝখানেটা গেলে এটা। আবার যদি B3 নিয়ে কাজ, এটা যদি বের করতে চান B5, সেক্ষেত্রে কি হবে? তো দেখেন সেক্ষেত্রে কি অবস্থা, কি দেওয়া আছে আমাদের। যদি B5 হয় আমাদের, যদি বা সি বা যেটাই বের করতে চান, বা B5 এটা দেখায় নেই। আচ্ছা, B5 এর দেখায়নি, এখানে থেকে এটার সাথে এখানে এটা যেহেতু 0 0, সুতরাং এখানে কিছু থাকবে না। যাই হোক, তো আবার যদি এখান থেকে আচ্ছা এটুকু ডিলিট করে দেই, বোঝা যাচ্ছে না লেখাটা।
এখানে যেমন ধরেন C1 যেটা আছে, C1 is equal to minus 1 by B1। এই যে এখানে দেখেন C1 যখন আমি বের করব, C1 যখন বের করব তখন এই B1 দিয়ে ভাগ করতে হবে। আপনাদের সবসময় বলেছি যেটা থাকবে প্রথম ওইটা দিয়ে ভাগ করতে হবে, B1 দিয়ে ভাগ করতে হবে, এবং থাকবে কি কি A0 সরি A1 B1 A1 আর হলো B1, এখানে দেখেন A1 আর B1 আর A3 আর B3 নরমাল সব জায়গায় একই রকম B3। আর এরপরে যদি আমি C3 বের করতে চাই, মানে এর পরেরটা বের করতে চাই, তখন আমাদের এই B1 দিয়েই ভাগ করতে হবে, এটা দিয়েই ভাগ করতে হবে, এবং মাইনাস 1 বাই B1, এবং এটা হবে A1 B1, এই যে এটা A1 আর B1 যা আছে তাই, এবং A5 আর B5 এই যে দুইটা। তো এগুলো আমরা এইভাবে করে এই কারণে দেখাতে চাচ্ছিলাম না আমি, যে এগুলা দেখতে গেলে একটু কনফিউশন চলে আসবে, সো একবারে ম্যাথ করতে যাওয়াই বেটার। তো আমরা জি একটা স্যার, ম্যাথ করি, একবারে ম্যাথ। দেখেন এটা ম্যাথ করি। এই ম্যাথটাতে কি দেওয়া আছে, এই যে এখানে দেখেন স্টেটমেন্ট অফ রাউথ-হারউইটজ ক্রাইটেরিয়ান, এই অংশটুকু আপনাদের একটু মুখস্থ রাখতে হবে। এটা অনেক সময় আসে আমাদের বিভিন্ন পরীক্ষাতেও আসে, মানে জবের পরীক্ষাতেও আসে। রাউথ-হারউইটজ ক্রাইটেরিয়ান দিয়ে আপনারা একটা সিস্টেমকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আপনার স্টেবিলিটি বের করতে বলে অনেক সময়। তো এটা বের করার জন্য জাস্ট এই টেবিলে বসাই দিলে আমাদের যে অ্যান্সার পাওয়া যাবে, যে সাইনের চেঞ্জ আসবে, সেটা দেখে আমরা বলে দিতে পারবো যে সিস্টেমটা আমাদের কি স্টেবল না আনস্টেবল। ওকে, তো এই জিনিসটা বের করার জন্য আসলে আমাদের অত মানে কষ্ট করার কোনো দরকার নেই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি অবস্থায় আছে। এটা হলো s টু দি পাওয়ার 4 প্লাস 2s কিউব। আমি একটু লিখি যেহেতু আমাদের লেখাগুলো একটু আহ এটাকে বলে যে ঘোলাটে, সো একটু দেখি, নিজে লিখে দেই, একটু ওয়েট করেন। এটা বলেছে চেক দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম হুজ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ as follows আর কি। ওকে, তো আমরা দেখি এখানে কি অবস্থা আসে। তো আমাদের ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হলো s স্কয়ার সরি s টু দি পাওয়ার 4 প্লাস 2s কিউব প্লাস 6s স্কয়ার 6s স্কয়ার প্লাস 4s প্লাস 1 4s প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখন দেখেন এখানে s এর ভ্যালু কত আছে, s এর পাওয়ার 4 3 2 1, এখানে 1 ধরে নেই যদি আমরা, আর এটা হলো s এর পাওয়ার 0, s এর পাওয়ার 0 মানে 1। ওকে, এখানে কয়টা আছে 1 2 3 4 5টা আছে। দেখেন আমাদের সূত্র অনুযায়ী আমাদের লিখতে হবে এইভাবে, আমি আপনাদেরকে এই ডান পাশের অংশটাতে এটা লিখে একটু দেখাই, আপনারা বুঝতে পারবেন। এখানে লিখবো আমি, ওইখান থেকে এই ছবিতে যাই আছে সেটা আপনারা নিজেরা দেখতে না পেলে আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, তো আগে প্রথমে আমাদের কি করতে হবে, একটা কলাম লিখতে হবে, সেটা s এর কলাম s টু দি পাওয়ার 4, দেন s টু দি পাওয়ার এটাকে বলা হয় 3, s টু দি পাওয়ার 2, s টু দি পাওয়ার 1, s টু দি পাওয়ার 0। s টু দি পাওয়ার 0 মানে কিন্তু দেওয়া আছে 1। ওকে, এখন যেহেতু 5টা আছে, তো আমাদের প্রথম কলামে সারিতে আমরা কি লিখবো, S4 এর সাথে, S4 এর সাথে যেটা লিখবো প্রথমে সেটা হলো S4 এর ইয়েটা কোএফিসিয়েন্ট। তো S4 এর কোএফিসিয়েন্ট কত এখানে, A0 মানে 1। 1। জি স্যার। 1 এর কোএফিসিয়েন্ট হলো 1, এটা 1 লিখলাম। তারপরেরটা লিখতে হবে এক ঘর পরেরটা, মানে যে জোড়গুলা, জোড় মানে হলো কি 4 দিয়ে শুরু হয়েছে, তার মানে 4 এর পরে লিখতে হবে 6, 6 এর পরে লিখতে হবে 4 এর পরে লিখতে হবে 2, 2 এর পরে লিখতে হবে 0। তো এখানে কি আছে, 4 এর সাথে s টু দি পাওয়ার 4 এর সাথে আছে 1, s টু দি 1 পাওয়ার 2 এর সাথে কি আছে 6 আছে। 6, তাহলে এখানে লিখতে হবে 6। আর যদি আমাদের এখানে কি লিখবো তাহলে বলেন, 1 s টু দি পাওয়ার 0 এর সাথে আছে 1। আসলে এটা হলো এইভাবেই লেখার নিয়ম, এটা ওই আউথারওয়েটস এইভাবেই বলে গেছেন আর কি। আচ্ছা নেক্সট, তারপরে বলেন কি কি বাদ রাখলাম, এটা বাদ রাখলাম আর হলো এটা বাদ রাখলাম, মানে s কিউব আর হলো s1 এরটা বাদ নেক্সট রাখলাম। হচ্ছে 2 হবে। তাহলে এইখানে হবে 2 2 আর এই আর পাশে এখানে হবে হবে 4। 4। ওকে, আর এটা কিন্তু নাই কিছু, সো এটা ফাঁকা। ওকে,
এখন আমাদের এইখানে বের করতে হবে ওই যে B1 B2 বললাম আপনাদের, এগুলা এখান থেকে বের করতে হবে। তো এটা বের করতে হবে, এটা বের করার জন্য সূত্র কি বলেন? সূত্র হলো মাইনাস, আগে -1 ডিভাইডেড বাই এইখানে যেটা থাকবে, নিচে আমি রেড কালার দিয়ে দেখাই, এইখানে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। 1 ডিভাইডেড বাই, তাহলে কি হবে? 1 ডিভাইড বাই 2। আচ্ছা, ব্রেকেটে কি হবে এখন বলেন? এই পয়েন্টটা বের করতেছে, কোন পয়েন্টটা? এই পয়েন্টটা। এই পয়েন্টটা বের করার জন্য এত কিছু। আচ্ছা, হাফ মাইনাস হাফ, ওকে, হাফ কেন পেলাম? এই 2 দিয়ে ভাগ করেছি। আচ্ছা, তাহলে এখন কি থাকবে? এই দুইটা আসবে আর হলো এই দুইটা আসবে নরমাল। 1 2, এটা 1 2, এটা হলো 6 4। ওকে, তাহলে বলেন মান কত? 6 মান কত বলেন? হাফ, আর এখানে থাকবে হলো আমাদের 4 একে 4 আর 8 12, 4 মাইনাস 12, 4 minus 12 তাহলে মাইনাস 8 12। 8 বাই তাহলে 2 এখান থেকে আসবে কত বলেন? 4 minus 1 8 বাই 4 হবে স্যার, 4 তাহলে 4 ইনটু 4 মাইনাস, হবে স্যার। তাই না? তাহলে আসবে হলো 4। ওকে, minus এই যে 4 চলে আসলো, 4টা আমরা এখানে বসাই দিই। এটা হয়ে গেল 4। আচ্ছা, এখন আমাদের এটা বের করার জন্য, তো এটা বের করতে গেলে একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের একটা প্রবলেম আছে, এটা নাই, তাই এটা নাই মানে 0। ওকে, এটা নাই মানে 0। তাহলে আমাদের এখন কি কি নিতে হবে এটা বের করতে গেলে? সূত্রের মধ্যে চলে আসি। সূত্রের মধ্যে আমি আপনাদের বলেছি যে এটা দিয়েই ভাগ করতে হবে কোনগুলাকে, এই সব নিচের যতগুলো আসবে। ওকে, তো এটা যদি ভাগ করতে চাই তাহলে কি করতে হবে বলেন? ওই আগের মতোই থাকবে সূত্র। সূত্রটা কি কি নিতে হবে তাহলে এখন দেখেন। তো এইখানে 6 আর 4 বাদ দিয়ে শুধুমাত্র আমরা এখানে একটা অন্য জিনিস ব্যবহার করবো, এই আর কিছুই না। প্রথম লাইন অবশ্যই থাকবে যেরকম ছিল, আমি ব্ল্যাক দিয়ে দেখাই, এটা অবশ্যই থাকবে। তো এখানে এই পয়েন্ট বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের এটা নিতে হবে আর লাস্টটা নিতে হবে, মাঝেরটা বাদ দিতে হবে। ওকে, তো লাস্টটা নেই, ওইটা 1, এটা 0। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার কত আসে দেখেন, মাইনাস হাফ, আর এটা হলো এখানে 1 0 0 মাইনাস 2, তারপরে আসবে 0 মাইনাস 2। তো 0 মাইনাস 2 থেকে আমরা পাই মাইনাস 2, তাহলে এটা মাইনাস মাইনাসে বাদ হয়ে 1 হয়ে যাবে, 1 এটা হয়ে যাবে 1। ওকে, তো এটা যদি 1 হয়ে যায় তাহলে আমরা এখানে 4 এর জায়গায় 1, এখানে 4 এর পরে 1 বসাবো। আর এটা তো বের করার প্রশ্নই আসে না, কারণ আমরা এটা যদি এইখানে যদি এটা নেই তাহলে এই পাশের যদি কিছু থাকে তাহলে সেটা নিয়ে কাজ করতে হবে। তো এটা কিছু নাই, সো ওগুলা 0 0 থাকলে তো এটা বের করার কোনো প্রশ্নই আসে না। আবার দেখেন এখানে 4 আর 1 আছে, তার মানে শুধুমাত্র এখানে একটাই পাবো, এই দুইটা কিন্তু আর পাবো না। আচ্ছা, আগে এটাই বের করে দেখি। এটা বের করতে গেলে কি করতে হবে বলেন তো? এই 4 দিয়ে ভাগ করতে হবে, তাই 4 তো দিয়ে ভাগ সূত্র। করে তাহলে মাইনাস 1/4। আচ্ছা, ব্রেকেটে কি লিখতে হবে বলেন? 2 4, 2 4 আর 4 1 2 4 আর হলো এই দুইটা 4 আর 4 আর 1, 4 আর 1। তো 2 4 আর 4 1 যদি বসাই এখানে, আমাদের যেটা আসবে হলো মাইনাস হচ্ছে 1/4, 12 মানে 1 মাইনাস 4 4 16 3 হয় স্যার, 3 মাইনাস 15 না, মাইনাস 15, তাহলে মাইনাস 15 ডিভাইড বাই 4, 3.5, 14/4 3.5, এটা আসবে 3.5। স্যার 15 হয়, 14 হয় না স্যার? 14 এটা তো 14/4, 1, তার মানে এটা কি 1 না স্যার, 2 এটা 2 স্যার 2 স্যার। 16? আচ্ছা হ্যাঁ, 14/4 আর কি, যাই হোক 14/4 3.5 আসে, আমি এই যেটা দেখে বসাইছি আর কি। 3 হবে, 3 হবে স্যার, হুম, মানে অ্যান্সার 3 হবে স্যার, 3/5 অ্যান্সার 3 14 কে হবে। 4 দিয়ে ভাগ করলে 3 হয় 14 কে নাকি? 4 দিয়ে পাগল। ভাগ 12 ও সরি সরি, 14 কে তো this 12 না তো। আচ্ছা, 14 কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12 আর 4 5 20, ওই 20 থেকে 2। জি স্যার। ওকে, তো এই হলো আপনার 3.5 এখানে বসিয়েছে। হ্যাঁ, তা এখন দেখেন এই পয়েন্ট যদি বের করতে যায় তাহলে কি হবে? এটাও 0, এই উপরেরটাও 0, এখানেও 0, তাহলে এই পয়েন্ট আর কিছু বের হবে? 2 আর 4 এর মধ্যে যদি 0 0 এটা নেই, সব তো 0ই আসবে। জি স্যার, 0 আসবে। তো এটা আর বের করার দরকার নেই, এটা বের হবে না। সো লাস্ট এটা আসবে। এটা আসবে কেন? কারণ দেখেন এখানে সব 0 না, এখানে এই পয়েন্টে সব 0 না, এটা 0 হতে পারে, সব কিন্তু 0 না, স্যার তার মানে কিন্তু এই দুইটা উপরে কিন্তু 1 আছে। জি স্যার। হ্যাঁ, সো এটাতে কি করব বলেন?
এটা আমাদের কি এটা দিয়ে ভাগ হচ্ছে করতে 1/3 মাইনাস 1/3.5 ওকে 3.5 জি স্যার তাহলে এটাকে লিখতে হবে এইভাবে আমরা কোথায় লিখবো এই যে এখানে ডান পাশে লিখি বামে কোণায় লিখি মাইনাস 1/3.5 আর ব্র্যাকেটে থাকবে কি ব্র্যাকেটে থাকবে হলো আমাদের 4 আর 3.5 আর 1 0 4 আর 3.5 আর এখানে থাকবে হলো 1 আর 0 ওকে তো এটা করে দেখেন কত আসে 1 হবে স্যার মাইনাস 1 3.5 ডিভাইডেড বাই 3.5 তার মানে 1 আসবে তাই না মাইনাস 1/3.5 আর এখানে আসবে 4 আর 0 0 ঠিক আছে স্যার 1 তো উপরে 3.5 আর নিচে 1 আসবে। 3.5 আর মাইনাস মাইনাস কাটা যায় 1 আসবে তো এটা হয়ে যাবে 1 এই যে এত মানে হিসাবপত্র করে আমরা যেটা বের করলাম দেখলাম যে এটা আমাদের ফার্স্ট কলাম এই কলামে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো সাইনের চেঞ্জ নাই সবগুলাই পজিটিভ দেখেন সবগুলাই পজিটিভ তো যদি সবগুলাই পজিটিভ হয় তাহলে আমাদের কি বলতে হবে সিস্টেমটা কি সিস্টেমটার কোনো রুট কোথায় নাই কোনো পোল কোথায় নাই রাইট হাফ রাইট সাইডে রাইট সাইডে নাই সব কি লেফট Yes. সাইডে আছে সো আমরা এটাকে বলবো একটা স্টেবল সিস্টেম তার মানে স্যার এক্ষেত্রে স্যার শুধুমাত্র হচ্ছে ফার্স্ট কলামটা System- দেখবো আর ওইগুলো লক্ষ্য করবো না শুধু ফার্স্ট কলাম দেখবেন জি স্যার শেষ করার পরে শুধু ফার্স্ট কলাম দেখবেন যে কি জি অবস্থা স্যার ফার্স্ট কলামে কি অবস্থা আর কিছু সমস্যা নেই তো এই আর কি এটা থেকে আমরা এইভাবে করতে পারি তো এই একইভাবে এরকমই যে থাকবে সব সময় তা না একটু চেঞ্জ থাকতে পারে যেমন ধরেন এটা আছে কি 2s⁴ প্লাস 2s³ প্লাস s² প্লাস 3s প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 তো এই ক্ষেত্রে ওই সেম প্রসেসে আগাবেন এটা তো আর ওটা মোটামুটি একই আমি একটু বড় দেখে কিছু দেখার চেষ্টা করি বড় কিছু আছে কিনা ওই সব একই রকম সো একটু যদি এর চেয়ে বড় একটা দেখানো যায় এইটা মনে হয় দেখানো যেতে পারে হ্যাঁ s⁵ এখানে দেখেন এটাই আমরা দেখি একটু এটার ক্ষেত্রে কি হবে বলেন এটা একটু একটু ইয়ে করে দেখাই। আচ্ছা অনেকক্ষণ হলো একটা ব্রেক নিয়ে আসি আমরা ব্রেক নিয়ে এসে এটা দেখাই আমি সমস্যা নেই এটা আপনারা নিজেরা একটু দেখতে থাকেন এখানে এই পয়েন্ট দেওয়া আছে যে এখানে আসলে কয়টা দেখেন s⁵ থেকে s⁵ পর্যন্ত 5 4 3 2 1 0 তাহলে এখানে আমরা কি আসবে s⁵ এখানে আসবে 1 এর 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 কোএফিসিয়েন্ট হলো 1 ওকে 1 1 বসিয়েছি আসবে 1 এর পরে তারপর 3 তারপর হলো s এর আগে 1 1 এই যে 1 3 1 তিনটা দেখানো হয়েছে এখানে আসলে কয়টা আছে দেখেন 1 2 3 4 5 6টা আছে টোটাল তাহলে 1 3 1 উপরে তিনটা আর নিচে তিনটা দেখেন নিচে 6 তিনটা 2 1 জি স্যার তো 6 এসেছে এই যে s⁴ এর সাথে s² এর সাথে 2 আর এই 1 নরমালি 1 এখানে বসেছে জি স্যার ওকে 1 3 1 6 2 1 এখন আচ্ছা ব্রেক না নেই আমরা একবারে শেষ করে দেই জি এটা 1 আর ওই 3 এর মধ্যে এই চারটা নিয়ে আমাদের প্রথমে কাজ করতে হবে তো এই চারটা নিয়ে যদি কাজ করি আমাদের জন্য প্রথমে সূত্রটা কি বলেন এই যেটা বের করব আমরা 1/6 সূত্র কি 1/6 1/6 ও মাইনাস 1/6 1/6 ব্র্যাকেট ক্লোজ থাকবে 1 Bracket 6 3 2 32 1632 জি স্যার তো এখানে কত আসে বলেন তাহলে স্যার তাহলে এখানে আসছে 2 মাইনাস 18 তার মানে হচ্ছে এটা হলো মাইনাস 16 1/6 ওকে এটা লিখলাম 18 মাইনাস 2 সরি 2 মাইনাস 16 -16 মাইনাস বাই 18 মাইনাস 16 না 16 তো বাই মাইনাস হলো প্লাস হয়ে যায় 16/6 16 বাই 16/6 6 দুগুণে 12 ওই 2.67 এ আসবে ওকে তো এটা বসিয়ে দিলাম আমরা ওকে ক্লিয়ার এখন আসেন নেক্সট এটা বের করব জি স্যার মাইনাস 1/2 0.83 এটা বের করব তাহলে এটা বের করার জন্য আমাদের কি Yes, sir. করতে হবে এটা নিতে হবে আর এটা নিতে হবে ওকে তো এটা ভাগ করতে হবে এটা দিয়ে জি স্যার মাইনাস 1/6 -1/6 ব্র্যাকেট 16 16 1 on 1611 সূত্র বলেন এখন বসান মান কত 5/6 1 মানে 5 বাই মাইনাস না স্যার প্লাস হবে না সরি এটা প্লাস হয়ে যাবে দুটো মিলে প্লাস হয়ে যাবে তাহলে 5/6 মানে 50/6 50 কে যদি 6 দিয়ে ভাগ করি পয়েন্ট 648 আর হলো 20 হ্যাঁ এটাই ঠিক আছে স্যার 0.83 ওকে তাহলে ডান আচ্ছা এটা গেল নেক্সট এই দুইটা বের হয়ে গেছে এখন এটা বের করব এটা বের করতে গেলে আমাদের নিতে হবে কোনটা এই দুইটা আর এই দুইটা আর ভাগ করতে হবে 2.267 দিয়ে 1 মাইনাস 2.67
ডিভাইডেড এখানে থাকলো ব্র্যাকেট, 6 ব্র্যাকেটে হলো আপনার 6 আর হলো 2.67 2.67 আর equals to 2 আর এখানে থাকবে 2 আর হলো আর 0.83 0.83 ওকে। এই হলো আমাদের সূত্র। তো এখান থেকে দেখা গেছে যে ক্যালকুলেট করে এটা কত আসে, এটা হলো 6 আর 2.7, তো 6 আর এই 0.86 এটা 48, 4 পয়েন্ট সামথিং আসবে, আর এটা হলো 2.67, এটা কত আসবে 4 স্যার মাইনাস 5 0.36 হ্যাঁ কত আসে, মানে স্যার Minus ক্যালকুলেশন করে যা আসবে তা 0.36 পরবর্তীতে বসে দেবে, এটাই আর কি, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ মাইনাস 0.135 এটাই আসবে আর কি, বসাই দিবেন আর কি এখানে। তো এটা বসাই দেওয়ার পরে তাহলে এখন আমাদের এটা বের করতে হবে। তো এটা বের করতে গেলে যেটা করতে হবে আপনাদের সেটা হলো এই দুইটা আবার নিব, আমরা প্রথম দুইটা, এই দুইটা নিব এবং কোনটা নিব, এই 1 নিব আর একটা 0 নিব, এই দুইটা নিব। তো এই আবার ভাগ দিব কি দিয়ে, ওই 2.67 দিয়ে। তাহলে এখানে সূত্রের মধ্যে জাস্ট এইখানে এখানে হয়ে যাবে 1, আগেরটা 1 আর যেটা 0 এখানে 1 আর এটা হলো 0, এখানে হলো 0। আমি একটু মুছে দিই পরে। আচ্ছা, তো আমাদের এখন এই অবস্থায় কি হবে, এটা এটা হলো মাইনাস আনতে হবে, এটা মাইনাস 1/2.67, 2.67, আর এটা হলো 1 আর এটা হলো 0। তো এখন এটা কি কি কত আসে বলেন, এটা মাইনাস, স্যার 1 আসছে, মানে মাইনাস হ্যাঁ মাইনাস 2.67 আর এটা হলো প্লাস হয়ে যাবে, উপরে 2.67 আর নিচে হলো 2.67 দিয়ে ভাগ, 2.67 দিয়ে ভাগ দিতে হবে। তো এটা দুইটা মিলে হলো 1 আসবে, তো 1 চলে আসলো। ওকে, এখন এখানে দেখেন মজার একটা বিষয় ঘটেছে, আমরা এটা যখন বের করতে যাচ্ছি তখন এটা নেগেটিভ হয়ে গেল। কিভাবে নেগেটিভ হয়ে গেল, এটা দিয়ে ভাগ করতে হবে এবং এই দুইটা নিতে হবে আর এই দুইটা নিতে হবে ব্র্যাকেটে। তো ওটা একটু লিখেন সবাই, যদি আমরা এটাকে ব্যবহার করি এখানে মাইনাস 1 ডিভাইড বাই 0.135 আর এখানে লিখতে হবে আমাদের 2.67 0.135 এখানে, আর উপরে হলো 2.67 আর এখানে হলো 0.83 আর নিচে 1 আর 83 আর এখানে হলো 1। ওকে, এখানে এটা ক্যালকুলেশন করেন কি হবে, এখানে ক্যালকুলেশন করলে এখানে বোঝা যাচ্ছে যে এই দুইটা গুণ হয়ে যা থাকবে এটা বেশি হয়ে যাবে এটার চেয়ে। এখানে তো কত আসে, বেশি আমাদের হবে না তো, কম হ্যাঁ হবে স্যার। ক্যালকুলেটর নাই, দেখেন তো মাইনাস 18.95 ঠিক আছে কিনা, কেউ একজন করে দেখেন। স্যার 2.56 আসছে। উপরে, জি স্যার। আচ্ছা উপরে যদি 2.56 আসে তাহলে লেখেন উপরে 2.56, এটাকে ভাগ করেন 0.135 দিয়ে, কত আসে 18.94 বা 95 আসছে। 18.94 ঠিক আছে। ওকে 135, তাহলে এটা নেগেটিভ চলে আসছে তাই না, জি স্যার। মাইনাস 18.95। তো আমাদের এটা দেখানোর বিষয় হলো এটাই যে এইখান থেকে আমরা বুঝতে পারতেছি, দেখেন এটা করার পরে 18.95 আসলো। ওকে, দেন এখানে 1 এর পর এটা 0 আসবে, তো এই দুইটা নিব আবার এই দুইটা নিব, নিয়ে আমরা কি করব, এটা দিয়ে ভাগ করব মাইনাস 18.95, তখন ওইখানে 1 চলে আসে আর কি। তো যদি 1 চলে আসে তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে আমাদের প্রথম কলামের মধ্যে দুই জায়গায় আমাদের সাইনের চেঞ্জ আছে, কেমন কিরকম, এটা প্লাস থেকে মাইনাস হয়েছে আবার মাইনাস থেকে এখানে প্লাস হয়েছে। তো এই দুই জায়গায় সাইনের চেঞ্জ থাকাতে আমরা জানি টু রুটস, দুইটা পোল, দুইটা পোল অথবা রুট আপনি যেটাই বলেন, যেহেতু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেওয়া হয়েছে সো এটাকে রুট বলা যায়, রুট হিসেবে বলতে পারেন। দুইটা রুট কোথায় আছে, রাইট হাফ, রাইট হাফ এস প্লেনে আছে, এস প্লেন। সো এটা কি হবে, সিস্টেমটা আনস্টেবল, এইভাবে করে এটা ব্যাখ্যা করতে হবে। তো দেখেন আপনাদের এখানে তাই লেখা আছে, বলেছে কি যে আমাদের যদি সিস্টেমটা এভাবে থাকে তাহলে আমরা এটাকে বলবো নং অফ সাইন চেঞ্জেস ইন ফার্স্ট কলাম, দুইটা প্রথম কলামের মধ্যে সাইনের চেঞ্জ হলো যে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, তো দুইটা সাইন চেঞ্জ হয়েছে, এবং নং অফ পোলস অন রাইট হাফ এস প্লেন, তাহলে কয়টা হবে, অবশ্যই দুইটাই হবে, আর সিস্টেম আনস্টেবল হবে। এই
তো মোটামুটি এটাই হলো আমাদের সব ব্যাখ্যামূলক বিষয়। আর একটুখানি একটা বিষয় করতে হবে, সেটা নিয়ে আমি নেক্সট ম্যাথটা দেখাচ্ছি। এখানে নরমাল একটা বিষয় কি বলেছে দেখেন কোশ্চেনটা, দ্য ওপেন লুপ ট্রান্সফার ফাংশন অফ ইউনিটি ফিডব্যাক সিস্টেম, একটু বড় করে নেই দেখি। আচ্ছা দেখেন বলেছে যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন অফ ইউনিটি ফিডব্যাক সিস্টেমে একটা সিস্টেম দেওয়া আছে k ডিভাইডেড বাই s ইনটু 1 প্লাস 0.4s ইনটু 1 প্লাস 0.25s, এরকম একটা সিস্টেম দেওয়া আছে এটা। তো এটা বলেছে ফাইন্ড দ্য রেস্ট্রিকশন অফ k, k এর রেস্ট্রিকশন বের করতে হবে যে সিস্টেমটা অ্যাবসলিউটলি স্টেবল হবে। অ্যাবসলিউটলি স্টেবল আপনাদেরকে তো বলেছি যে যার সবগুলো পয়েন্ট আসলে লেফট হাফ স্প্লেনে থাকবে, মানে কোনো কন্ডিশন থাকবে না, কোনো মার্জিনাল কোনো বিষয় থাকবে না এখানে। তো এটাই আসলে বের করতে বলেছে এখান থেকে। তো আমরা এটাই বের করব যে অ্যাবসলিউটলি স্টেবল কখন হবে। তো কে এর একটা ভ্যালুর জন্য, যেমন ধরেন এখানে কে এর ভ্যালুটা যদি একটা বড় ভ্যালু হয়, ধরেন 10 হলো, এখানে কে এর ভ্যালু যদি 10 হয় তাহলে কি হবে, এইটুকুর মান কি হবে বলেন তো? তাহলে মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস হয়ে 100। যাবে। তাহলে দেখেন প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস হয়ে গেল, তাহলে কিন্তু অ্যাবসলিউট স্টেবল হলো না, তাই না? তাহলে কে এর ভ্যালু কি থাকতে হবে এখানে বলেন? অবশ্যই এমন হইতে হবে যাতে 65 মাইনাস 10 কে এটা কি হইতে হয়, মানে আর বাকিগুলো সেম, আমি এটাই বলতেছি। 65 6.5। মাইনাস 10 কে ডিভাইড বাই 6.5, ওটা লাগবে না। আসলে উপরেরটাই মেইন, উপরেরটা যাতে কি না হয়, গ্রেটার দেন যাতে 0 থাকে, জি স্যার। এইভাবে লিখতে হবে, তাই না? এটা যদি গ্রেটার দেন 0 হয়, মানে লেস দেন 0 জি হয়ে স্যার। গেলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। তো গ্রেটার দেন জি 0 স্যার। হলে এটাকে লিখতে পারবো তো আমরা তার মানে 6.5 হবে কে এর মান। কে এর ভ্যালু, কে এর ভ্যালু জি স্যার। 6.5 হওয়া যাবে না, এই আর কি। স্যার এটা মানটা আছে নেগেটিভ আসবে। বুঝলাম না, বলেন। আবার বলেন, কেউ কিছু বলছিলেন মনে হয়, বলেন। বলছি স্যার এর মানটা নেগেটিভ আসবে, হ্যাঁ হ্যাঁ, যেহেতু এটা শূন্য থেকে ছোট হবে। শূন্যের চেয়ে ছোট হলে শূন্য নেগেটিভ হয়ে থেকে যাবে, নেগেটিভ হলে কি আমাদের অ্যাবসোলুট স্টেবিলিটি হবে না, এটাই এখানে বিষয়। মানে জাস্ট আর কিছুই নাই, যে জিএস এইচএস দিয়ে আপনারা ওই নরমাল যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আছে 1 প্লাস জিএস এইচএস এখানে বসাই দিয়ে ইকুয়েশনটা বের করে নিলেন, এই ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা হলো এই ওখান থেকে বের করে এস কিউ প্লাস 6.5 এস স্কয়ার প্লাস 10s প্লাস 10 কে ইকুয়াল টু 0। এখন বলেছে যে কে এর ভ্যালু কেমন হলে, কে এর ভ্যালুটা কেমন হইতে হবে, এর কন্ডিশন কি, এটা হলে আমাদের এই সিস্টেমটা কি হবে না, যে আনস্টেবল অ্যাবসলিউট হবে। স্টেবিলিটি দেখাবে, মানে জি স্যার। অ্যাবসলিউটলি স্টেবল হবে। তো কে এর ভ্যালুটা অবশ্যই কি হতে হবে, এমন হতে হবে যাতে 65 মাইনাস 10 কে এটা কি থাকে, গ্রেটার দেন 0 থাকে। তাহলে অবশ্যই কে এর ভ্যালু এখান থেকে দেখলেই বুঝতে পারবেন আপনার 65 মাইনাস 10 কে এটা কি থাকতে হবে, গ্রেটার দেন 0 থাকতে হবে। তো আপনারা ইকুয়াল টু 0 দিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। এটা অবশ্যই ইকুয়াল টু 0 দিয়ে কাজ করলে আবার অন্যভাবে লিখতে হবে, এটা এইভাবে লেখা যাবে। তো এখানে দেখেন 65, আর দুই পাশে যদি আমি প্লাস 10 কে দিয়ে যোগ করে দেই তাহলে এখানে চলে আসবে 10 কে। আর এখান থেকে আমরা যদি কে এর ভ্যালু বের করি তাহলে কে কি করতে হবে, এটা দিয়ে ভাগ করে দিতে হবে 65 কে। তো কে এর ভ্যালু বার করার জন্য কে কি করতে হবে, লেস দেন, এখানে কিন্তু লেস দেন হয়ে যাবে, মানে লেস দেনই ছিল আগে, যাই হোক আমি এটা উল্টায় না দেই, আপনাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তো 65 এটাকে 10 দিয়ে ভাগ করে দেয়, ওই পাশ থেকে নিয়ে এসে এটা গ্রেটার দেন এরকম কে। ওকে, তাহলে এরকম যদি থাকে এখন আমরা কি বলতে পারি যে 6.5 ইজ গ্রেটার দেন কে, মানে কে এর ভ্যালু, এটাকে যদি একটু উল্টায় লিখি তাহলে কে লেস দেন 6.5, তাহলে কি হতে হবে, কে 6.5 এর চেয়ে বড় হতে ছোট হতে হবে। তা কে এর ভ্যালু 6.5 এর চেয়ে ছোট হলেই এটা কি হবে, অ্যাবসলিউট স্টেবল হবে। আর যদি কে এর ভ্যালু 6.5 এর চেয়ে বড় হয়, আচ্ছা আরেকটা বিষয় আছে এখানে, আহ এখানে একটা বিষয় লিখেছে যে ওই যে 0 থেকে বড় হইতে হবে আর কি, যে ওটা তো 0 হওয়া যাবে না, এই আর কি। 0 হলে দেখা যাচ্ছে যে কে এর ভ্যালু 0 হলে 65 কে 6.5 দিয়ে করলে 10 আসবে, কি বিষয়, এটা আসলে ব্যাখ্যা করার বিষয় না।
তো যাই হোক কে এর ভ্যালু গ্রেটার দেন 0 হতে হবে, আর অবশ্যই 0 হতে হবে, এবং কে এর ভ্যালু 0 না হলে এখানে একটা বিষয় আছে, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই কে এর ভ্যালু 0 এর চেয়ে বড় হতে হবে। আচ্ছা এটা তো বুঝতে পেরেছেন যে কে এর ভ্যালু 6.5 এর চেয়ে নিচে হতে হবে, যে আমাদের 6.5 এর চেয়ে ছোট জি হলে স্যার। আমাদের নেগেটিভ আসবে না। ওকে, এটা বুঝতে পেরেছেন। বাট এইখানে যদি কে এর ভ্যালু যদি 0 চলে আসে, তাহলে দেখেন তো এই পয়েন্টটা কি বাদ হয়ে যাবে না? 10k 10k তখন কি হবে? কে এর ভ্যালু 0 হলে 0 হয়ে যাবে, তখন তাই না? জি স্যার, মানে ওটা 0 হবে। 0ই হয়ে যাবে। তার মানে s টু দি পাওয়ার 0 কিন্তু পাওয়া যাচ্ছে না। s টু দি পাওয়ার 0 এর সাথে কিছু থাকবে না। s টু দি পাওয়ার 0 এর সাথে যে 10k আছে এটা কিন্তু থাকবে না। সো আমাদেরকে অবশ্যই করতে হবে কি, এটা k এর ভ্যালু 0 এর চেয়ে বড় রাখতে হবে। কারণ আমরা পড়েছিলাম আগে যখন আমরা এই স্টেবিলিটিতে আসি, তখন আমরা পড়েছিলাম যে স্টেবল তখনই হবে যদি আমাদের এই কোনো টার্ম মিসিং না থাকে। যেমন s কিউব, s স্কয়ার, s টু দি পাওয়ার 0 সবগুলো টার্মই যাতে থাকে। যদি এরকম হয় তাহলে আমরা রাউথ-হারউইটস ক্রাইটেরিয়ন ইউজ করতে পারবো। ওকে, সো আমাদের এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমাদের কে এর ভ্যালু 0 এর চেয়ে একটু 0 এর চেয়ে বড় রাখতে হবে আর কি, সামহাউ 0 এর চেয়ে 0.1 ও হতে পারে, সেটা সমস্যা নাই, বা 0.0001 ও হতে পারে, বাট অবশ্যই 0 এর চেয়ে বড় রাখতে হবে এবং 6.5 এর চেয়ে নিচে রাখতে হবে। তো এই হলো মোটামুটি এই অঙ্কটা। তো এই দুই টাইপের অঙ্কই সাধারণত এখানে থাকে। আপনাদেরকে এরকম একটা সিস্টেম দিয়ে দিতে পারে, তো ওইখান থেকে আপনারা ট্রান্সফার ফাংশন, ক্যারেক্টারিস্টিক্স, ইকুয়েশন বের করে নেবেন, নিয়ে আপনাদের এই ম্যাথগুলো করতে হবে আর কি। তো ম্যাথের মধ্যে দেখা গেছে যে এখানে মাইনাস, এখানে সবগুলো মাইনাস আসতে পারে অনেক সময়, দেখবেন যে সবই মাইনাস চলে এসেছে। সব মাইনাস চলে এসে সমস্যা নাই, সেটাও কি হবে, স্টেবল হবে, কিন্তু সাইনের চেঞ্জ থাকা যাবে না। যেমন মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে মাইনাস এরকম হলে আমরা সেই সিস্টেমটাকে কি বলবো, আনস্টেবল। তো এই হলো মোটামুটি আমাদের স্টেবিলিটি। তো স্টেবিলিটি থেকে আমরা এটা পড়িয়েছি, সামনে ইনশাআল্লাহ রুট লোকাল বা অন্য কিছু দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে আপনাদের জন্য ক্লাস টেস্ট থাকবে, আপনাদের আমি বলে দিয়েছি, সেটা হলো কিসের উপরে, এররের উপরে। এরর যে আছে চ্যাপ্টার 3 এর উপরে, এররের উপরে যা যা পড়ানো হয়েছে, কেপি, কেসি, কেভি, ওইসব কেপি, কেভি, কে এগুলোর উপরে এরর, স্টেডি স্টেট এরর যা আছে ওগুলো ম্যাথ যা ছিল এগুলোর উপরে ডিপেন্ড করে আপনাদেরকে লাস্ট সিটিটা নেওয়া হবে আর কি। তো ঠিক আছে, সবাই তাহলে ওই হিসেবে পড়াশোনা করে আসবেন। আর আজকে আমাদের মনে হয় ইয়েটা কাজ করছে না, পোর্টালটাতে একটু সমস্যা হচ্ছে, দেখি পোর্টালটা, হ্যাঁ পোর্টালটা একটু সমস্যা করতেছে, কারণ হলো পোর্টালে কিছু আপগ্রেডেশনের কাজ চলতেছে আর কি। সো আপনাদের যে অ্যাটেন্ডেন্স আছে, অ্যাটেন্ডেন্সটা আমি আমার এখানে যে আছে এটা থেকে নিয়ে নিব, অসুবিধা নেই। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। কারো কোনো কিছু বলার থাকলে আজকের পড়াশোনার ব্যাপারে বলতে পারেন, আর না থাকলে আপাতত এখানে শেষ করে দিই। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।